গল্পের শুরুতেই আমরা প্রথমেই একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। আর এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে জিসান। বয়স মাত্র ৮। কিন্তু এই ছোট্ট জীবনে সে তার মাকে হারিয়ে ফেলেছে। তারপরেই আমরা দেখতে পাই ঘড়ির কাঁটায় রাত ৩টা বেজে গিয়েছে। আর অন্যদিকে জিসানের বাবার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর তখনই তিনি ঘুম থেকে উঠে পড়ে আর সাথে সাথে স্কুটিটা নিয়ে বের হয়ে পড়ে। রাস্তা পুরো ফাঁকা থাকায় সে অনেক জোরে স্পিড বাড়িয়ে তাড়াহুড়া করে কাজের স্থলে অর্থাৎ ক্লিনিকে চলে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই একটু পরেই জিসান ঘুম থেকে উঠে সে তার বাবাকে খুঁজতে শুরু করে। তারপর সে বুঝতে পারলো তার বাবা হয়তো কাজে গিয়েছে। তার বাবা তার সকল কাজ শেষ করে তাড়াহুড়া করে আবার বাড়িতে ফিরে এলো, কারণ জিসানকে তো স্কুলে পাঠাতে হবে। জিসান ডিম খেতে খুবই ভালোবাসে, তাই তার বাবা জিসানের জন্য একটি ডিম ভেজে নিল। জিসান তখন তার বাবাকে বলতেছিল, বাবা তুমি এত রাতে কোথায় যাও আমাকে একা ফেলে? তখন তার বাবা বলতে লাগলো, এগুলো পরে তোমাকে এক সময় বলবো, কিন্তু এখন তুমি খেতে বসো, তোমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তখন জিসান ও তার বাবা একসাথে বসে সকালের ব্রেকফাস্ট করে নিল। খাওয়া দাওয়া শেষ করে জিসান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তারপর জিসানকে তার বাবা স্কুটিতে করে স্কুলে পৌঁছে দিল এবং জিসানকে বলল, স্কুলে গিয়ে তুমি একদম দুষ্টামি করবে না, টিচাররা কি বলে তা মন দিয়ে শুনবে, আর বাসায় এসে আমাকে তা বলবে। জিসানকে স্কুলে পৌঁছে দিয়ে তার বাবা আবারও কাজে চলে যায়। জিসানের বাবা দুটো জব করে যেন জিসানের স্কুলের খরচ চালাতে হিমশিম খেতে না হয়। তারপরেই আমরা দেখতে পাই জিসান তার আঙ্কেলের ক্যাফের মধ্যে মন খারাপ করে বসে আছে। তখন তার আঙ্কেল তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আর তখনই জিসান বলে, কালকে আমার স্কুলের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা রয়েছে। আমার ক্লাস টিচার বলেছে আমার বাবাকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু বাবা তো কাজে চলে যাবে, কি করব আমি কিছুই বুঝতেছি না। তখন তার আঙ্কেল তাকে বলে, আরে তুমি টেনশন করো না, আমি তোমার সাথে যাব। আর তখনই জিসানের বাবা চলে আসে। তার বাবা এসে তাকে বলতেছে, তুমি আজকে এত খুশি কেন? আর তখন জিসান তার বাবাকে বলে, কালকে আমার কম্পিটিশনের মধ্যে আঙ্কেল আমার সাথে যাবে। জিসানের আঙ্কেলটা হচ্ছে তার বাবার বন্ধু জোসেফ। জোসেফ সবসময় জিসানের বাবার জন্য মেয়ে দেখে। যদি কোনো মেয়ে তার রেস্টুরেন্টে খেতে আসে, সেই মেয়েটিকে সে জিসানের বাবার জন্য পছন্দ করে, কারণ জোসেফ চায় না তার বন্ধু একাকিত্বভাবে জীবন পার করুক। পরের দিন জোসেফ কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য জিসানের স্কুলে যায়, কিন্তু তখন ক্লাস টিচাররা বলে যে শুধুমাত্র স্টুডেন্টের বাবাই এই কম্পিটিশনে জয়েন করতে পারবে। আর তখনই জিসানের হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়। আর একটু পরেই জিসান দেখতে পারল তার বাবা হুট করে তার সামনে চলে এসেছে। আর তার কিছুক্ষণ পরেই কম্পিটিশন শুরু হয়। তখন জিসানের বাবা দৌড় শুরু করে। জিসান তখন পাশ থেকে দাঁড়িয়ে তার বাবাকে উৎসাহিত করতে থাকে, বাবা বাবা বলে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে জিসানের বাবা মাথা ঘুরে হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। আর তারপরেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় জিসানের বাবা জিসানকে বলে, সরি জিসান, আমি জিততে পারলাম না, তবে আমি অনেক চেষ্টা করেছিলাম। জিসান তখন বলে, কোনো সমস্যা নেই, এই বলে তার বাবার হাত ধরে হাঁটতে থাকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করেই জিসান একটু পরে তার বাবাকে বলতে শুরু করে, আচ্ছা বাবা, তুমিও কি আমাকে মায়ের মতো করে ছেড়ে চলে যাবে? জিসানের মুখে একথা শুনে তার বাবা পুরো হতভম্ব হয়ে যায়। আর তারপরেই জিসানের বাবা জিসানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, দুনিয়া একদিকে আর তুমি একদিকে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, প্রমিস। পরের দিন সকালে বৃষ্টি শুরু হলো। আর তখনই জিসান ঘুম থেকে উঠে গেল বৃষ্টির শব্দ শুনে। জিসান তখন তার বাবাকে বলল, বাবা বাহিরে বৃষ্টি হচ্ছে, চলো বাহিরে যাই, মা আমার জন্য ওয়েট করছে। তখন তার বাবা বলল, আরে জিসান, কি পাগলামো শুরু করেছ? তুমি বাহিরে যেও না, বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। জিসান তখন বলল, আরে চুপ করো বাবা,
তুমি আমার সাথে এসো, আমার কিচ্ছু হবে না। জিসান তখন জোরে জোরে দৌড়াতে থাকে তার মাকে খোঁজার জন্য, কারণ তার মা বলেছিল বৃষ্টি নামলে তার মা এই দুনিয়ায় ফিরে আসবে। এক পর্যায়ে জিসানের বাবা জিসানকে জোর করে বাসায় নিয়ে আসতে লাগলো, কিন্তু জিসান তো তার মাকে ছাড়া একা একা বাসায় যেতে একদমই রাজি নয়। যখন তার বাবা তাকে কোলে নিয়ে বাসায় আসতে লাগলো, তখন তার বাবা কিসের যেন একটা শব্দ শুনতে পেল। জিসানকে সাথে নিয়ে তার বাবা আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো, আর তারপরেই হুট করে দেখতে পেল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। সুন্দরী একটি মেয়ে হুট করে কোথা থেকে যেন নেমে আসলো, দেখতে ঠিক জিসানের মায়ের মতোই। জিসান তখন ওই মহিলাটিকে দেখে মা মা বলে ডাকতে লাগলো। জিসানের মুখে মা ডাক শুনতে পেয়ে ওই মহিলাটি পুরো হতভম্ব হয়ে গেল। মেয়েটি তখন বলতে লাগলো, আরে কি আজব, তুমি কাকে মা বলছো? আমি কি তোমার মা হই নাকি? জিসান তখন বলতে লাগলো, আরে মা, তুমি এসব কি বলছো? আমি তোমার জিসান, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি করে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি তো বলেছিলে বৃষ্টির সাথে তুমি এই পৃথিবীতে নেমে আসবে। জিসান তখন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার হয়তো কিছু মনে নেই, তবে আমি তোমাকে সবকিছুই মনে করিয়ে দিব। তুমি আমার সাথে আমার বাসায় চলো। মেয়েটির হাত ধরে জোর করে তখন জিসান ওই মেয়েটিকে তার রুমে নিয়ে যায়। জিসানের সাথে তার মায়ের কতগুলো পিকচার ছিল, ওই মেয়েটিকে ওইসব পিকচারগুলো দেখায়। জিসান তখন বলে, এই দেখো মা, এটা তুমি আর এটা আমি। এখনো কি তোমার কোনো কিছু মনে পড়ছে না? মেয়েটি তখন পুরো হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখতে লাগলো, আর হুট করেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। পরের দিন সকালে জিসান যখন স্কুলে যাবে, তখন ওই মেয়েটি তাকে রেডি করে দেয়। জিসান তো এতে মহা খুশি, কারণ সবসময় তার বাবা তাকে রেডি করে দিত, আর আজকে তার মা তাকে রেডি করে দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, চলো তোমাদের সাথে জিসানের বাবা মার পরিচয় করিয়ে দেওয়া যাক। জিসানের মা হচ্ছে জিমিন আর বাবা হচ্ছে সুগা। তারপর জিসান খুশি মনে তার স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় জিসানকে এত খুশি মনে বাড়ি ফিরতে এর আগে কখনোই দেখা যায়নি। স্কুল ছুটি হওয়া মাত্রই জিসান তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে তার মায়ের সাথে সময় কাটানোর জন্য। বাড়িতে এসেই জিমিনের সাথে জিসান খুশিতে মেতে ওঠে। জিমিনের সাথে দুষ্টামি করতে করতে এক পর্যায়ে জিমিনের রুমে ঘুমিয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জিমিন বের হচ্ছে, আর জিমিনকে দেখে সুগা একদম ফিদা হয়ে যায়। সুগার কাছে মনে হচ্ছিল এর আগে হয়তো এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি। আর তারপরেই সুগা জিমিনের রুমে যায়, গিয়ে বলে, জিসান তোমার রুমে ঘুমিয়ে পড়েছে, ওকে আমি নিয়ে যাই, না হলে তোমার রাতে ঘুমাতে ডিস্টার্ব ফিল হবে। জিমিন তখন বলে, ঘুমিয়ে যেহেতু পড়েছে, আজকে আর ওকে টানাটানি করার কোনো দরকার নেই, আমার সাথেই ঘুমাক। আচ্ছা ঠিক আছে বলে সুগা যখনই চলে যেতে লাগলো, তখনই জিমিন সুগাকে বলল, দাঁড়াও, আমরা একটু গল্প করি। জিমিন তখন বলে, আচ্ছা আমাদের তো খুব সুইট একটা লাভ স্টোরি ছিল, তোমার কি আগের সবকিছুই মনে আছে? সুগা তখন বলে, মনে না থাকার মতো কি আছে, আমার তো সবকিছুই মনে আছে। তুমি ছিলে আমাদের স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে, যাকে দেখে প্রথম দেখায় আমি ক্রাশ খেয়েছিলাম। আমি তো স্কুলে যেতাম শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তুমি তো জানতে আমি সুইমিং রেস করতে বেশ পছন্দ করতাম, তাই আমি অর্ধেক সময় ক্লাসে বসে তোমাকে দেখতাম আর বাকি অর্ধেক সময় সুইমিং করতাম। আমার তো একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল জোসেফ। জোসেফ ছিল আমার দেখা এক ধরনের মনোবিজ্ঞানী, ও আমার মনের সব খবর কিভাবে যেন জানতে পারতো। আমি যে তোমাকে মনে মনে পছন্দ করতাম এটা জোসেফ খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল, তাই তোমাকে প্রপোজ করার জন্য ও আমাকে সবসময় বিরক্ত করত, কিন্তু আমি তোমাকে দেখলেই সবকিছু গুলিয়ে ফেলতাম। একদিন কলেজের ছুটির পর আমি খুব সাহস করেই তোমাকে ফোন করার জন্য একটি কল সেন্টারে যাই। যখনই তুমি ফোনটা রিসিভ করে হ্যালো বলেছিলে, তখন আমার বুকটা কেমন যেন ধুকধুক করে উঠেছিল, তাই আমি ভয়ে ফোনটা কেটে দিয়েছিলাম। কিন্তু তখন জোসেফ আমার উপর চরম বিরক্ত হয়। জোসেফ তখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে
আমি যদি তোমাকে প্রপোজ না করি তাহলে ও নাকি আমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখবে না। তাই দ্বিতীয়বারের মতো তোমাকে প্রপোজ করার জন্য আবারও ফোন করি, কিন্তু তখন আমার কেমন যেন ভয় হচ্ছিল। সেদিন তোমার সাথে কথা বলে আমি যে আনন্দটা পেয়েছিলাম, এটা হয়তো আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত ছিল। তারপরেই আমরা গল্পের মধ্যে দেখতে পাই জিসান তার বান্ধবীর সাথে বসে গল্প করছিল। জিসানের বান্ধবী নেহা জিসানকে বলতেছিল, জিসান তুমি ঠিক আমার আব্বুর মতো, উনিও তোমার মতো বৃষ্টি খুবই পছন্দ করে। যখনই বৃষ্টি শুরু হয় তখনই উনি জানালার পাশে গিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। জিসান তখন বলে, কেন তুমি কি বৃষ্টি পছন্দ করো না? নেহা তখন বলে, আমার বৃষ্টি ভালো লাগে না, কারণ বৃষ্টির পানিতে আমার চুল ভিজে যায় আর এটা আমার একদমই পছন্দ না। তারপরে আমরা দেখতে পাই সুগা তার বন্ধু জোসেফের রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। সুগা তখন তাড়াহুড়া করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর তখনই জোসেফ সুগাকে থামতে বলে। জোসেফ বলে, দেখ সুগা, এই মেয়েটি অনেক সুন্দর, তোর সাথে অনেক মানাবে, প্লিজ এবার তো অন্তত রাজি হয়ে যা। সুগা তখন বলে, এইসব ফালতু কথা আমাকে বলিস না, আমার এইসব একদমই ভালো লাগে না। জোসেফ তখন বলে, তার মানে কি তোর অন্য কাউকে ভালো লাগে? কই, আমাকে তো কখনো একবারও বললি না। সুগা বলে, আমার কাউকেই ভালো লাগে না, আর নেক্সট টাইম আমাকে এইসব বিষয় নিয়ে কথা বলতে রেস্টুরেন্টে ডাকবি না। তারপরে আমরা দেখতে পাই পরের দিন রাতের বেলা জোসেফ আসে সুগাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পেঙ্গুইন ড্রেস পরে, কিন্তু জোসেফ সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে যায় জিমিনকে দেখে। জিমিন এসে সুগাকে বলে, সুগা এটা আবার কে? সুগা তখন বলে, আরে তোমাকে তো আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলেছিলাম না, ওই হচ্ছে আমার বন্ধু জোসেফ। জিমিন তখন বলে, কি অদ্ভুত, রাতের বেলা কেউ এভাবে সারপ্রাইজ দেয়, আগে জানতাম না। তারপর সুগা তাড়াহুড়া করে জোসেফকে বাসা থেকে ভাগিয়ে দেয়। মাঝরাতে সুগা আর জিমিন বসে গল্প করছিল। জিমিন তখন দেখতে পেল সুগার হাতে কাটা দাগের চিহ্ন। জিমিন তখন বলে, আরে সুগা, তুমি হাত কাটলে কিভাবে? সুগা তখন বলে, কিছুদিন আগে বাইক চালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। জিমিন তখন বলে, আসো তোমাকে ব্যান্ডেজ করে দেই, দেখবে ব্যথা অনেকটা কমে যাবে। সুগা তখন বলে, আরে তুমি উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, চুপচাপ বসো, এই সামান্য ব্যথায় কিছুই হবে না। তারপর তারা দুজনে একসাথে বসে গল্প করতে করতে একদম সকাল হয়ে যায় আর এক পর্যায়ে তারা একটি স্কুটি নিয়ে বাহিরে বের হয়, স্নিগ্ধ পরিবেশটা উপভোগ করতে থাকে। তারা একটি বড় পাহাড়ের সন্ধানে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়। তখন তারা একটি নির্জন জায়গায় বসে আর দূরবীনের সাহায্যে দূরের দৃশ্যগুলোকে দেখতে থাকে। জিমিন যখন দূরবীন দিয়ে দূরের জিনিসগুলোকে দেখতেছিল, সুগা জিমিনের দিকে হা করে তাকিয়ে তার ঠোঁটে একটি চুমু বসিয়ে দিল। তারপরেই আমরা দেখতে পাই জিসান, সুগা, জিমিন একসাথে একটি মনোরম সুন্দর জায়গায় ঘুরতে যায়, কারণ জিসানের বৃষ্টি খুবই পছন্দ। তাই পানির মধ্যে তারা তিনজন মিলে একসাথে ছোটাছুটি করছিল। খুনসুটি করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়। তারপরে তারা বাড়ি ফিরে যায়। রুমে প্রবেশ করা মাত্রই সুগা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। আসলে সুগা যখন ক্লান্ত হয়ে যায় তখনই সে অজ্ঞান হয়ে যায়। জিমিন তখন বলে, কবে থেকে তোমার এই সমস্যা শুরু হলো? সুগা তখন বলে, যবে থেকে আমি কম্পিটিশনে জয়ী হয়েছিলাম। সুগা তার একটি সমস্যার কথা কাউকে জানায়নি। ডাক্তার সুগাকে বলেছিল সাঁতার কম্পিটিশনের রেস থেকে দূরে সরে যেতে, কারণ এটা তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই সুগা বাধ্য হয়ে কম্পিটিশন থেকে নিজ থেকে নাম সরিয়ে নেয় আর নিজে থেকে জিমিনের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু জিমিনকে একদিন দেখার জন্য সুগার মনে তুলপার হয়ে যায়। তখন সে দৌড়ে ছুটে যায় জিমিনের শহরে। সেখানে গিয়ে সুগা দেখতে পায় জিমিন অন্য কারো গাড়ি করে চলে যাচ্ছে। তাই সুগা মনে মনে ভাবতে শুরু করলো জিমিন হয়তো মুভ অন করে ফেলেছে, সে হয়তো এখন অন্য কারো। আর তারপরেই সুগা এই শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যায়। সেখানে গিয়ে সে নতুন ভাবে তার জীবন শুরু করলো। আর এভাবেই ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে নিয়ে আসা হলো। জিসান তার স্কুলে চলে যায়। টিচার সহ স্কুলের সব শিক্ষার্থীরা মিলে একসাথে জাতীয় সঙ্গীত পাঠ করছিল। আর তারপরেই জিসান ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। জিমিন
তখন জিসানকে শিখায় কিভাবে গোসল করতে হয়, কাপড় শুকাতে হয়, কিভাবে রুম ক্লিন করতে হয়, আর কিভাবে মাথার মধ্যে শ্যাম্পু করতে হয়। তারপর জিসানকে একটি ছোটবেলার ফুটেজ দেখানো হয় যেখানে জিসান তার বাবার বুকের উপর শুয়ে আছে। আর এই ফুটেজটা দেখে জিমিন তখন বলতে থাকে, তোমাদের দুজনকে পেঙ্গুইনের মতো লাগতেছে। তারপরেই আমরা দেখতে পাই গল্পের মধ্যে একটি মহিলা এসেছে জিসানের নামে কমপ্লেইন করার জন্য তার বাবার কাছে, কারণ মহিলাটির গাড়ির মধ্যে প্রায় সময় জিসান সাদা রং লাগিয়ে ময়লা করে ফেলে। সুগা তখন জিসানকে জিজ্ঞেস করতে লাগলো, জিসান তুমি এটা কেন করলে? জিসান তখন চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছুই বলল না। আর তারপরেই জিসানের পক্ষ থেকে জিসানের বাবা ওই ভদ্র মহিলাটিকে সরি বলে চলে গেল। এরপর আমরা দেখতে পাই জিসানের বার্থডে পালন করা হচ্ছে। জিসান তো এতে মহা খুশি, কারণ তার জন্মদিন বলে কথা। আর জিসানের বাবা তখন ক্যামেরা হাতে নিয়ে খুশির মুহূর্তগুলোকে ক্যাপচার করতে থাকে। দিনটি তারা বেশ ভালোভাবেই উপভোগ করে। জিসানের স্কুলের মধ্যে একটি পার্টির আয়োজন করা হয়। পার্টির এক পর্যায়ে শিক্ষকরা বলে, তোমরা যদি কেউ তোমাদের মা বাবাকে নিয়ে কিছু বলতে চাও তাহলে মঞ্চে এসে বলতে পারো। জিসান তখন মঞ্চে উঠে পড়ে। সেখানে গিয়ে জিসান তার মাকে ডেডিকেট করে কিছু কথা বলতে থাকে। সে তখন বলে, আমার মা পৃথিবীর সেরা মা। আমার মা শিখিয়েছে কিভাবে গোসলের পর কাপড় শুকাতে হয়, রুম অপরিষ্কার থাকলে কিভাবে ক্লিনার দিয়ে রুম ঝকঝকে করতে হয়, কিভাবে ডিম বাছতে হয়, গোসল করার সময় চুলের মধ্যে খুশকি থাকলে কিভাবে শ্যাম্পু করতে হয়। আর আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি। সেই সাথে আমি আমার মাকে প্রমিস করেছিলাম আমার বাবাকে আমি কখনোই কষ্ট দিব না। জিসানের মুখে এসব কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। অনুষ্ঠানের মঞ্চ পুরা কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। আর জিসানকে অ্যাপ্রিসিয়েট করার জন্য মঞ্চে উপস্থিত থাকা সবাই হাততালি দিতে শুরু করে। তারপরে আমরা গল্পের মধ্যে দেখতে পাই বর্ষাকাল চলে যায় আর গ্রীষ্মের আগমন ঘটে। আর তখন জিসান বুঝতে পারে বর্ষাকালের মতো তার মাও তাকে ছেড়ে চলে যাবে। তাই সে স্কুল থেকে দৌড়ে ছুটে যায় তার বাসায়। গিয়ে তার মাকে আর সে খুঁজে পায় না। তখন সে রেল লাইন দিয়ে দৌড়াতে শুরু করে তার মাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে তার মাকে দেখতে পায় এবং গিয়ে জড়িয়ে ধরে। বিদায়ের সময় তার মা তাকে বলেছিল, একদমই দুষ্টামি করবে না, তোমার সকল নিজের কাজ তুমি নিজেই করবে, বাবাকে একদমই কষ্ট দিবে না, বাবার খেয়াল রাখবে, আমাকে প্রমিস করো। এই বলে তারা দুজনেই কান্না করতে থাকে। আর অন্যদিকে সুগা দৌড়াতে থাকে জিমিনের সাথে শেষবারের মতো একটাবার দেখা করতে। কিন্তু সুগা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায় এবং আবারও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বেশ কয়েকবার অজ্ঞান হয়ে যাওয়ার পরও সে তারপরও দৌড়াতে থাকে। শেষ মুহূর্তে এসে সে জিমিনকে দেখতে পায়। জিমিন তখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন তারা দুজন দুজনের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিমিন শেষবারের মতো সুগাকে বলল, কখনো যদি জিসান তোমাকে বোঝা মনে করে তুমি আমার কাছে চলে এসো, আমি আমার পাশের সিটটা তোমার জন্য সব সময় ফাঁকা রাখবো। ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখতে পাই জিসান নাস্তা রেডি করছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন জিসান সবকিছুই নিজে নিজে করতে পারে, কারণ সে তার মায়ের কাছ থেকে সবকিছুই শিখে নিয়েছে। নাস্তা শেষ করে সুগা জিসানকে স্কুলে পৌঁছে দেয়। সুগা এখন ক্লান্ত হয় না। ক্লান্ত হওয়ার সমস্যাটা এখন দূর হয়ে গিয়েছে। রাতের বেলা সুগা একটা ডায়েরি দেখতে পায়, যেটা জিমিন লিখেছিল তাদের স্কুল জীবনের লাভ স্টোরি নিয়ে। যেখানে লেখা ছিল, প্রথম দিন আমি তোমায় একটা ছোট রাস্তায় দেখেছিলাম, আর রাস্তাটা ছোট হওয়ার কারণে তুমি তোমার ছাতাটাকে বন্ধ করে পাশ কাটিয়ে চলে গিয়েছিলে। মেয়েদের প্রতি তোমার সম্মান দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। ক্লাসের মধ্যে প্রায় সময় আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু কথা বলার মতো সাহস পেতাম না। কিন্তু হঠাৎ দেখি তুমি আমাকে একদিন কল করলে। তোমার কল পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। তারপরে একদিন ক্লাস শেষ করে বাহিরে বের হই। তখন আমার একটা কাজিন এসেছিল আমাকে তার বাড়িতে নেওয়ার জন্য। প্রচন্ড বৃষ্টি থাকার কারণে আমি এদিক ওদিক না তাকিয়েই ওর গাড়িতে উঠে পড়ি। আর তারপরেই গাড়ির ভেতর থেকে দেখতে পারি তুমি আমার সাথে দেখা করতে আমার শহরে এসেছিলে।
ছিলে আর তখনই আমি সাথে সাথে গাড়ি থামিয়ে তোমার পিছু পিছু দৌড়াতে থাকি তোমার সাথে কথা বলার জন্য। কিন্তু হঠাৎ করেই একটি গাড়ি চলে আসে আমার সামনে আর তখন আমি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে যাই। আর তারপরেই আমার সাথে অতীতে কি হয়েছিল আমি সবকিছুই ভুলে যাই। তারপর আমরা দেখতে পাই জিসানের 20তম জন্মদিনে জিসানের আঙ্কেল জোসেফ একটি কেক নিয়ে এসেছে এবং জিসানকে বলতেছে, আমি তোমার মায়ের প্রতিজ্ঞা থেকে আজকে মুক্ত হলাম। তোমার মা আমাকে প্রমিস করিয়েছিল আমি যেন তোমার 20তম জন্মদিন পর্যন্ত তোমাকে কেক কেটে উইশ করি। আর আজকেই তোমার 20তম জন্মদিন পূর্ণ হলো। আমি তোমার মায়ের দেওয়া কথা রাখতে পেরেছি। জিসান তখন বলে, থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু আঙ্কেল সেই সাথে আমার আরো একটা জিনিস লাগবে। আমি কি আপনার লাল গাড়িটা পেতে পারি? আসলে আমি নেহার সাথে ডেটে যাব শহরে। ডেটে যাওয়ার আগে জিসান তার বাবাকে বলে, আমি রাতে ফিরে এসে রান্না করব, তুমি কোনো টেনশন করো না। তার বাবা তখন বলে, তুমি তোমার ডেট এনজয় করো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর তারপরে জিসানের বাবা তাদের বারান্দায় এসে স্মৃতিকাতর হয়ে রোমাঞ্চকর দিনগুলোর কথা ভাবতে থাকে। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে।